আসসালামু আলাইকুম। সানরাই অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমি শেয়ার করব আমাদের একটি স্টুডেন্ট আজকে এআইপি পেয়েছে নিউজিল্যান্ডের। সো ওর ওভারঅল ফাইল নিয়ে আজকে আমি কথা বলবো। সো ও অ্যাকচুয়ালি ওর জার্নিটা কেমন ছিল এবং ওর কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। সো আমার মনে হয় যে এই মুহূর্তের এক্সপিরিয়েন্সটা যদি অনেক স্টুডেন্ট জানতে পারে, সো তাদের জন্য আসলে অনেক বেশি ইজি হবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে সে আদৌ নিউজিল্যান্ডে প্রসেস করবে কিনা, অথবা যদি প্রসেস করতে চায় তাহলে এই ছোট ছোট বিষয়গুলো কতটা ইম্পর্ট্যান্ট নিউজিল্যান্ডের ক্ষেত্রে, এই বিষয়গুলো হয়তো সে বুঝতে পারবে এবং সে ওইভাবে ব্যবস্থা নিতে পারবে যাতে করে সে কোনো প্রবলেমে না পড়ে সুন্দরভাবে ফাইলটা প্রসেস করতে পারে, যেন সে খুব ইজিলি ভিসাটা পেয়ে যায়। সো আজকে যে ভিসা পেয়েছে এই স্টুডেন্টটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আসছিল আজ থেকে ঠিক 3 মাস আগে, এবং ও আমাদের আরো একটা স্টুডেন্ট ছিল, ওর রেফারেন্সে আসছিল। তো যার রেফারেন্সে আসছিল সেই স্টুডেন্টটা গত সেমিস্টারে আমাদের এখান থেকে নিউজিল্যান্ডে যায়। ও যায় হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লেভেল 8 প্রোগ্রামে বিজনেসে। তো ওরই রেফারেন্সে আসে, ওর মেবি কাজিন হয় এই ছেলেটা। তো ও প্রথমে আসার পর আমি দেখলাম যে আহ, ওর ফাইলটাতে যথেষ্ট প্রবলেম ছিল। প্রবলেম বলতে যেটা মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে ওর সোর্স অফ ফান্ডগুলো অ্যাকচুয়ালি সবই ছিল, কিন্তু অগোছালো ভাবে ছিল সবকিছু। ওরা বুঝতেছিল না যে কি ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে, কিভাবে করতে হবে এই বিষয়টা। পাশাপাশি ওর ছোট্ট একটা গ্যাপ ছিল। সো এই গ্যাপের বিষয়টা নিয়েও আমরা অনেক কাজ করেছি, এবং এসওপিতে জিনিসটা অনেক নাইসলি এক্সপ্লেন করা এবং সব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। তো প্রথমত হচ্ছে যে স্টুডেন্টটা ও যখন আসার পর ওর প্রথমে প্রবলেম হচ্ছিল যে ও কোন কলেজ বা ইউনিভার্সিটিতে যাবে বা কোন ইনস্টিটিউটে যাবে, এই বিষয়টা নিয়ে ওর অনেক প্রবলেম হচ্ছিল। সো প্রথমত ও অ্যাকচুয়ালি যেতে চাচ্ছিল হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো একটা প্রোগ্রামে। সো আমরা ওকে অ্যাকচুয়ালি অপশন দেই, অনেকগুলো অপশন দেই, কারণ আপনারা জানেন যে আমরা নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কলেজেস রিপ্রেজেন্ট করি, অলমোস্ট সব ইউনিভার্সিটি কলেজে আমরা রিপ্রেজেন্ট করি। তো এই ক্ষেত্রে ওর হাতে প্রচুর অপশন ছিল। সো ও একটু কনফিউজ ছিল কোনটা ও চুজ করবে। সো আমরা ওকে হেল্প করেছি কোনটা চুজ করলে ওর জন্য ভালো হয় এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে। তো প্রথমত আমরা দেখলাম যে যদি আমরা হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়তে যাই নিউজিল্যান্ডে, তো ডেফিনেটলি আমাকে দেখতে হবে যে এই সাবজেক্টের জন্য বেস্ট ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি কোনটা। সো আমরা সবাই জানি যে প্যাসিফিক ইন্টারন্যাশনাল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কুল, যেটা নিউজিল্যান্ডে। সো পিমস বলে সংক্ষেপে। সো পিমসে অ্যাকচুয়ালি ওরা যে হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটা অফার করতেছে, ওদের একটা মারাত্মক মানে যেটা আমি বলবো যে অনেক সুন্দর একটা অফার ছিল। অফারটা এরকম ছিল যে স্টুডেন্ট ওইখানে টোটাল সে যদি ডিপ্লোমা করতে যায় তাহলে তার 1 ইয়ার ডিপ্লোমাতে সে টোটাল 6 মান্থস পড়বে এবং 6 মান্থসের একটা ইন্টার্নশিপ পাবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো ইন্টার্নশিপের টাইমে সে কিন্তু স্যালারিও পাবে। সো যেখানে সে ইন্টার্ন করতেছে সেখানে সে স্যালারি পাচ্ছে। সো এই যে বিষয়টা, এবং সেই স্যালারিটা বেশ হ্যান্ডসাম স্যালারি। আমি যদি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলি তো ডেফিনেটলি সেটা একটা হ্যান্ডসাম স্যালারি হয়। তো এই অফারটা অনেক বেশি লুক্রেটিভ ছিল ওর জন্য। পাশাপাশি পিমস কিন্তু স্পেশালি অনেক বেশি পপুলার হসপিটালিটি প্রোগ্রামের জন্য। তো স্বাভাবিকভাবে আমরা ওকে এটাও অফার করি। সো ও একটু কনফিউজ ছিল এই ইনস্টিটিউটটাও চুজ করবে কি করবে না। সো ও অ্যাকচুয়ালি প্রায়োরিটি দিচ্ছিল ওর রিলেটিভ থাকে অকল্যান্ডে বা অন্য জায়গাতে, সেইগুলোতেও বেশি প্রায়োরিটি দিচ্ছিল। বাট আমরা ওকে যে ব্যাপারটা বোঝাতে চাচ্ছিলাম যে ওর প্রায়োরিটি দেওয়া উচিত ওর স্কুলকে, ওর ইনস্টিটিউটকে বা ওর কলেজকে, যেটাতে ও পড়তে যাবে। সো এখানে কোনোভাবেই এটা প্রায়োরিটি দেওয়া উচিত না যে আমার রিলেটিভ ওইখানে আছে আমি ওইখানের কোনো একটা কলেজে যাব। সো প্রথমে কিছু কলেজ চুজ করতেছিল যেগুলো ক্যাটাগরি 1 না, ক্যাটাগরি 2, 3 কলেজ, এগুলো ও চুজ করতেছিল। তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম তুমি যদি ক্যাটাগরি 1 কলেজে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমার ভিসার চান্সেস কিন্তু অনেক হাই হবে, এবং তোমাকে এমন একটা কলেজ চুজ করতে হবে যেখানে তোমার সাবজেক্টটা অনেক বেশি পপুলার।
সো ফাইনালি পিমস ও চুজ করলো, পিমস থেকে ওকে ইন্টারভিউ করলো। পিমস কিন্তু ডিরেক্টলি অফার লেটার দেয় না, পিমস ইন্টারভিউ করে। সো ওকে ইন্টারভিউ করলো, ইন্টারভিউ করার পর ফাইনালি উই গট দ্য অফার লেটার। ওর অফার লেটার চলে আসলো এবং দেন আমরা ওর ফাইল স্টার্ট করলাম। সো এখানে যে বিষয়টা ছিল যে ওর যে টোটাল টিউশন ফিস, ওর লিভিং এক্সপেন্সেস, তারপর ওর ট্রাভেল কস্ট, সবকিছু মিলাই একটা বাজেট আমরা বললাম যে এইটার উপর বেস করে আমরা কাজ করব। সো ওর যেটা ছিল, ওর আব্বুর একটা সেভিং অ্যাকাউন্ট ছিল যেখানে ওর আব্বুর টোটাল অ্যারাউন্ড 45 লাখসের মতো ছিল বাংলা টাকা, এবং ওর আব্বুর একটা ফিক্সড ডিপোজিট ছিল প্রায় 1 বছর আগে থেকে, এবং সেটার প্রায় 50 লাখ টাকার মতো ছিল। সো এই দুইটাই মূলত ওর আব্বু শো করেছে। ওর আব্বু একজন সুনামধন্য ব্যবসায়ী আমাদের ঢাকারই। সো সো ওর আব্বুর সব ধরনের ডকুমেন্টস ছিল, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, সবকিছু প্রপারলি ছিল। সো পাশাপাশি ওরা অনেক রেন্ট পাচ্ছিল, তারপর ওদের অনেক জমি ছিল যেটা থেকে ওরা রেগুলার একটা রেন্ট পায়। সো এই বিষয়গুলো ছিল। তো সবকিছু অনেক নাইসলি আমরা যেভাবে ওদেরকে একটা চেকলিস্ট করে দিয়েছিলাম, ওরা সেভাবেই সবকিছু অ্যারেঞ্জ করেছে। এই ক্ষেত্রে ডেফিনেটলি ওর আব্বুর ভূমিকাটা সবচেয়ে বেশি বড় ছিল, কারণ উনি যখন যেটা দরকার আমরা বলেছি, উনি কিন্তু ওইভাবেই সবকিছু অ্যারেঞ্জ করেছে। তো ফাইনালি যেটা হলো, আমরা যখন ফাইলটা লঞ্চ করলাম, সো এই ক্ষেত্রে এসওপির বিষয়ে একটু বলি। এসওপির ব্যাপারে আমাদের স্টুডেন্টের একটু অলসতা ছিল বলা যায়। ও এসওপি লেখার ব্যাপারে, ও যে এসওপি গুলো লিখতেছিল এগুলো অ্যাকচুয়ালি একটা ভিসা অফিসার যেভাবে দেখতে চায় একটা স্টুডেন্ট কেন পড়তে আসবে, এবং সে এই সাবজেক্টটা পড়ে তার দেশে ব্যাক করে যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি কি করতে চায়। তো স্বাভাবিকভাবে নর্মাল ব্যাপার যেভাবে সব এক্সপ্লেন করে, কোনোভাবে আমরা এখন লক্ষ্য করতেছি যে ভিসা অফিসারগুলো এগুলা কোনোভাবে পছন্দ করতেছে না। সামহাও তারা কিন্তু এটা লিখতেছে যে তুমি দেশে ব্যাক করা যাওয়ার পরে কি করবা, এটা আমরা ক্লিয়ার না। সো স্টুডেন্ট মনে করতেছে সে ক্লিয়ার, বাট ভিসা অফিসার কোনোভাবে এটাতে কনভিন্স হচ্ছে না। সো আমরা এসওপি নিয়ে একটু বেশি টাইম পাস করছি, যে কারণে ওর ফাইলটা সাবমিট করতেও একটু দেরি হয়েছে। তো এটা নিয়ে ও একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিল কেন দেরি হচ্ছে। সো এসওপি নিয়ে আমরা একটু বেশ টাইম আমরা নিজেদের মধ্যে ডিসকাস করছি, ওকে নিয়ে বসছি অনেকবার। ফাইনালি কিন্তু আমাদের টিম এবং ও মিলে অনেক ফাইন একটা এসওপি আমরা করতে পারছি, এবং দেখা গেছে যে সেটাতে ভিসা অফিসার কনভিন্সও হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি কি হলো, ফাইনালি গত 3 দিন আগে ওর একটা ইমেল আসে, ওর যে ভিসা অফিসার তাকে ওকে ইমেল করে যে ও যে ফিক্সড ডিপোজিট একটা ডকুমেন্টস দিছিল, এইটার প্রথম থেকে, অর্থাৎ আমরা দিছিলাম হচ্ছে লাস্ট 6 মান্থের একটা স্টেটমেন্ট দিছিলাম। সো ওরা চাচ্ছিল যে একেবারে প্রথম যখন স্টার্ট হয়েছে অ্যাকাউন্টটা তখন থেকে স্টেটমেন্টটা দিতে হবে। সো আমরা এর পাশাপাশি ও যে ফিক্সড ডিপোজিট করে, এই ফিক্সড ডিপোজিট যখন করে তখন একটা ব্যাংক রিসিপ্ট কিন্তু থাকে ফিক্সড ডিপোজিটের এগেইনস্টে, সেই ব্যাংক রিসিপ্টের কপিটাও কিন্তু ওরা চাইছিল। সো 3 দিন আগে চাওয়ার পর দেন ওর আব্বুকে জানানোর পর ওর আব্বু খুব ইমিডিয়েটলি গত পরশুদিন ডকুমেন্টস গুলো ব্যাংকে যেভাবে ওরা চেয়েছে সেভাবে সব অ্যারেঞ্জ করে এবং আমাদেরকে সেন্ড করে। সেন্ড করার পরে আমরা কিন্তু ওই দিনই ডকুমেন্টস গুলো সব দেখি, সব ঠিক থাকার পরে দেন কিন্তু ডকুমেন্ট গুলো আপলোড করা হয়। আপলোড করার পর আজকে ভোর 5টায় বাংলাদেশ টাইম ওর কিন্তু এআইপি চলে আসে। তো এআইপি চলে আসার পর দেন তারপর স্টুডেন্টের সাথে কথা হলো, এন্ড হি ওয়াজ সুপার হ্যাপি। ওর আম্মু তো কান্না করে দিছে আনন্দে, ওর আব্বুও অনেক বেশি খুশি হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল একটা ফাইলের জার্নি, এবং এটা হচ্ছে ওভারঅল একটা স্টুডেন্ট কিভাবে প্রথম থেকে শুরু করলো এবং কি কি প্রবলেমগুলো আসলো এখানে, এবং কিভাবে ও এআইপিটা পেলো। সো আমার মনে হয় এই বিষয়টা যারা শুনলেন আমার এই পুরো জিনিসটা, আমার মনে হয় সবাই বুঝতে পারলেন যে একটা ভিসা প্রসেস শুরু থেকে এবং একটা ভিসা পাওয়া পর্যন্ত আসলে কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। পাশাপাশি ওকে আজকে ওরা যখন এআইপি দিয়েছে, ওরা ওইখানে মেনশন করেছে যে ওর টিউশন ফি পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 22 জানুয়ারি, বিকজ আমরা সবাই জানি যে ইমিগ্রেশন কিন্তু আজকে থেকে বন্ধ হয়ে গেল। সো কারণ ক্রিসমাস, নিউ ইয়ার সবকিছু মিলায় একটা বড় বন্ধ, এটা আমরা সবাই জানি যে এই টাইমটাতে একটা বড় ছুটি থাকে। সো এটার কারণে ওকে কিন্তু একটু বেশি দিন টাইম দিচ্ছে। নর্মালি কি হয়,
নর্মালি কিন্তু 7 ডেজ টাইম দেয় আপনার টিউশন ফি পাঠানোর জন্য। তো ক্ষেত্র বিশেষে রিকোয়েস্ট করে এটা বাড়ানোও যায়, বাট নর্মালি 7 ডেজের একটা টাইম পিরিয়ড থাকে, আমরা সবাই জানি। সো এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। আশা করি যে এই এক্সপিরিয়েন্স থেকে সবাই একটু হলেও কিছু ইনফরমেশন পেলেন যে আপনার কোন কোন ব্যাপারগুলোতে প্রস্তুত থাকা উচিত। সো আমাদের পুরো সানওয়ে টিম কিন্তু রেডি আছে আপনাকে হেল্প করার জন্য। আপনি যদি এলিজিবল হন, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি প্রপার আছে, আপনার সোর্স অফ ফান্ড রেডি আছে, সবাইকে বলবো তাহলে দ্রুত সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নেই না। সো নো সার্ভিস চার্জ। সবাই জানেন যে নিউজিল্যান্ডে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, এটাও সবাই জানেন যে নিউজিল্যান্ডের টিউশন ফি ভিসা হওয়ার পরে পাঠানো লাগে। তো সব দিক থেকে কিন্তু প্রপার এবং পারফেক্ট। আর স্পেশালি আমি তাদেরকে বলবো প্রসেস করার জন্য যারা এই মুহূর্তে মাস্টার্স করতে চান অথবা ব্যাচেলরও করতে চান, সো বাট তাদের সোর্স অফ ফান্ড রেডি আছে। আর যারা মনে করতেছেন সোর্স অফ ফান্ড রেডি নেই বাট প্রসেস করতে চাচ্ছেন, তাদেরকেও বলবো আপনারা যদি একটু আর্লি স্টার্ট করেন, একটু টাইম নিয়ে, তাহলে সোর্স অফ ফান্ড গুলো কিন্তু আমরা অনেক নাইসলি সাজিয়ে সুন্দর করে দেন কিন্তু আমরা সাবমিট করতে পারবো। সো এটাই সবাইকে বলার ছিল। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর নিউজিল্যান্ডের বিষয়ে যদি কোনো কিছু জানতে চান স্টাডির ব্যাপারে, ডেফিনেটলি সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করবেন। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাইকে অনেক সুন্দরভাবে সাপোর্ট দিতে পারি। আল্লাহ হাফেজ।